বিশ্বকাপের পর প্রায় ১০০ দিন অর্থাৎ ৩ মাসেরও অধিকতর সময় পর টি-20 ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ এবং প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত ক্রিকেট দলকে। এখন ভারতের সাথে বাংলাদেশের টি-20 হিস্ট্রি কিন্তু ভালো না। 14টি টি-20 ম্যাচে বাংলাদেশ মাত্র একটিতে জয়লাভ করেছে, তাও আজ থেকে 5 বছর আগে 2019-এ দিল্লিতে নভেম্বরে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ভারতের মাটিতে। এছাড়া বাকি 13টি ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরেছে। তাই বাংলাদেশ ভারতের সাথে কিন্তু জয়ের সম্ভাবনা বা সিরিজ জয়ের সম্ভাবনা খুবই কম। আজ থেকে ভারতের গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারত মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। 6, 9 এবং 12 অক্টোবর 3টি টি-20 সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে 3টি ভিন্ন স্টেডিয়ামে। আর 6 তারিখ গোয়ালিয়রে, 9 তারিখ দিল্লিতে এবং 12 তারিখ অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। এখন এই আজকের ম্যাচে বাংলাদেশ ভারতের সাথে জিততে পারবে না পারবে সেটা তো পরের বিষয়। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশের একাদশটা সাজানো অনেক বড় একটি সমস্যা বা সমস্যার সম্মুখীন হয়ে বাংলাদেশ জাতীয় দল বা বাংলাদেশ নির্বাচক ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে, কোচিং প্যানেল দাঁড়িয়েছে। সেটার কারণ হচ্ছে সাকিব আল হাসান টি-20 ফরম্যাট থেকে অবসর ঘোষণা দিয়েছে। সাকিব আল হাসান টি-20 ফরম্যাট থেকে সরে যাওয়াতে এখন কিন্তু টিম কম্বিনেশনে বাংলাদেশে একটু বাধা পোহাতে হবে। সেক্ষেত্রে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদী হাসান মিরাজকে আনা হয়েছে টি-20 দলে। 14 মাস পর টি-20 দলে মেহেদী হাসান মিরাজ ফিরেছে। এখন যদি এটা টেস্ট বা ওয়ানডে হতো তাহলে আমরা নিঃসন্দেহে বলে ফেলতে পারতাম হয়তো বা যে টেস্ট ফরম্যাটে এবং ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত করছে, অ্যাজ অলরাউন্ডার, জেনুইন অলরাউন্ডার। সাকিবকে রিপ্লেসমেন্ট করা যেত। হ্যাঁ, সাকিবকে রিপ্লেসমেন্ট করা যেত কোন সেন্সে? অনেকে বলতে পারে যে সাকিবের রিপ্লেসমেন্ট তার সাকিবের স্থান তো কেউ পূরণ করতে পারবে না। হ্যাঁ, এটা সত্য। তবে সাকিব আল হাসানের রিসেন্ট পাস্টে টেস্ট ওয়ানডের পারফরমেন্স দেখলে বোঝা যায় যে সাকিব আল হাসানকে রিপ্লেস করার জন্য মেহেদী হাসান মিরাজ মোটামুটি রেডি টেস্ট এবং ওডিআইয়ের ক্ষেত্রে। এখন টি-20 ফরম্যাটের ক্ষেত্রে আসলে মিরাজের স্কোয়াডে অবস্থানই একদম কিন্তু শিওর না। মানে অনেক দিন যাবৎ সে টি-20 স্কোয়াডে নেই, টি-20 দলের সাথে নেই, বিশ্বকাপে তাকে দলে রাখা হয়নি। এখন হুট করে এসে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব নিতে হচ্ছে সাকিব আল হাসানের দায়িত্বটা, অর্থাৎ একটা দলে একজন জেনুইন অলরাউন্ডার দায়িত্বটা পালন করতে হবে মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে। যদিও টি-20 ফরম্যাটে মেহেদী হাসান মিরাজকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখা হয়, যেরকম মেহেদী হাসান মিরাজ যদি আপনার ইতিহাসটা দেখি, সে এখন পর্যন্ত 25টি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 20টি ইনিংসে ব্যাট করে 248 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ হচ্ছে 15-র কাছাকাছি, 15 থেকে একটু কম, এবং 118 স্ট্রাইক রেট। এবং বোলিংয়ের দিকে তাকালে 25 ম্যাচে 23টি ইনিংসে তাকে বল করা হয়েছে, যেখানে মাত্র 13টি উইকেট শিকার করেছে, ইকোনমি 8-এরও উপরে। তার মানে মেহেদী হাসান মিরাজ আসলে টি-20তে ওইভাবে যে তার অফ স্পিনটা সেটার জাদু দেখাতে পারে না, যেটা ওয়ানডে এবং টেস্টে সে সেটার জন্য সমৃদ্ধ। এখন টি-20 ফরম্যাটে এখন আর অতীত ইতিহাস ঘেটে লাভ নেই। এখন মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব নিতে হবে অ্যাজ এ জেনুইন অলরাউন্ডার। এখন মেহেদী হাসান মিরাজ যদি জেনুইন অলরাউন্ডার হিসেবে দায়িত্ব নেয়, সেক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হলে একাদশের মধ্যে 6 বা 7 নম্বর পজিশনে যদি নেমে যায়, সেক্ষেত্রে 7 নম্বর পজিশনে নামলেও বাকি 8 থেকে 11 4জন বলার হলে আমরা কিন্তু 4-1 মিরাজ সহ 5 জন বলার পেয়ে গেলাম, আর 6 জন জেনুইন ব্যাটসম্যান খেলাতে পারলাম আমরা 1 থেকে 6 পর্যন্ত, সাথে মেহেদী হাসান মিরাজকে অ্যাড করলে। কিন্তু যদি আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করি যে মেহেদী হাসান মিরাজকে আমরা পঞ্চম বোলিং অপশন না রেখে 6 নম্বর বোলিং অপশন রাখবো, সেক্ষেত্রে আমরা 1 থেকে 5 পর্যন্ত 5 জন জেনুইন ব্যাটসম্যান খেলাতে পারবো। 6 মিরাজকে এজ এ ব্যাটিং অলরাউন্ডার এবং 7 নম্বরে একজন বোলিং অলরাউন্ডার খেলাতে হবে, 8 একজন বোলিং অলরাউন্ডার খেলাতে হবে এবং 9, 10, 11তে 3 জন পেসারকে খেলাতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের একাদশটা শুধু তো আর মিরাজ কেন্দ্রিক না, আরও কারা কারা আছে সেটি নিয়ে এখন এই ভিডিওতে কথা বলতে চাই। প্রথমত আমাদের বিশ্বকাপের স্কোয়াড থেকে এই স্কোয়াডে 15 সদস্য স্কোয়াডে 3টা পরিবর্তন রয়েছে। সৌম্য সরকার বাজে পারফরমেন্সের কারণে বিশ্বকাপের স্কোয়াডের পর এখন বাদ পড়েছে, তার জায়গাতে পারভেজ হোসেন ইমন দলের সুযোগ পেয়েছে, 2 বছর পর জাতীয় দলে এসেছে। এর আগে 2022 একটি টি-20 ম্যাচ খেলেছিল জাতীয় দলের হয়ে, যদিও সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বাংলাদেশ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে, সেটা বাদ দিলাম। আর আমাদের বাহাতি অফ স্পিনার তানভীর ইসলামের জায়গাতে রাকিবুল হাসান এসেছে, যদিও তানভীর ইসলাম, রাকিবুল হাসান কেউ একাদশের সুযোগ পাবে না, এই 3 ম্যাচে একটি তো সুযোগ পাবে না, তাই তাদেরকেও আলাদা রাখলাম। আরেকজন হচ্ছে সাকিব আল হাসান জায়গাতে মিরাজ এসেছে। এখন কথা হচ্ছে আমাদের যে স্কোয়াডে 3 জন ওপেনারকে আমরা ক্যারি করছি, তারা হচ্ছে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। এর মধ্যে আমরা 3 জনের মধ্যে 2 জন ওপেনারকে আমরা ওপেনিংয়ে খেলাবো। 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খেলবে, 4-এ তাহিদ হৃদয় খেলবে। এর আগে বিশ্বকাপে 4-এ সাকিব খেলেছিল, 5-এ তাহিদ হৃদয় খেলেছিল। এখন 4-এ সাকিব আল হাসান না থাকাতে তাহিদ হৃদয়ের প্রমোশন হয়ে 4-এ সাকিব আল হাসান জায়গাতে যদি তাহিদ হৃদয় চলে আসে, 5 নম্বরে মনে হয় মাহমুদুল রিয়াদ খেলবে, যদিও মাহমুদুল রিয়াদের পারফরমেন্স ভালো না, কিন্তু মাহমুদুল রিয়াদ এখন খেলবে যেহেতু সিনিয়র কেউ নেই। তারপর 6 নম্বর পজিশনই এখন কথা হচ্ছে যে 6 নম্বর পজিশন আমরা কাকে খেলাবো। আচ্ছা, আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত ফিগার আউট করি যে কারা কারা খেলবে, ওপেনিংয়ে অপশন আছে তানজিদ তামিম, লিটন এবং পারভেজ হোসেন ইমন। এর মধ্যে লিটন দাস বিশ্বকাপে 7টি ম্যাচ খেলেছে, যেখানে মাত্র 129 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ 21, অ্যাভারেজটা মোটামুটি ভালো হলো। স্ট্রাইক রেট খুবই বাজে, 86, 100 নিচে স্ট্রাইক রেট
তারপর একটি 50 থাকলেও সেটি আফগানিস্তানের বিপক্ষে 49 বলে 54 করেছিল সর্বশেষ সেই ম্যাচটিতে, যেটি জিতে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, সেটি বাংলাদেশ হেরেছিল মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে 9 বলে 6 রান করার কারণে। যাই হোক, তো লিটন দাস ওপেনিংয়ে টিকে যাচ্ছে, কারণ তানজিদ হাসান তামিমের অবস্থা ভালো না। তানজিদ হাসান তামিম 7 ম্যাচে মাত্র 76 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ 10 এবং স্ট্রাইক রেট হচ্ছে 96, কোনো 50 দেখা সে পায়নি। এখানে এই দুজনের মধ্যে যদি একজনকে সিলেক্ট করতে হয় যে এই ম্যাচে খেলবেই, ভারতের সাথে গোয়ালিয়রে আজকে খেলবেই, সেই প্লেয়ারটা হতে যাচ্ছে লিটন দাস, যে ওপেন করবে এটা 100% শিওর। তার সাথে এখন তানজিদ তামিম নাকি পারভেজ ইমন, এই দুজনের একজন। এখন তামিম যে অবস্থা, 7 ম্যাচে 76 রান, স্ট্রাইক রেটও ভালো না, বিশ্বকাপে খুব বাজে অবস্থা, তাকে খেলাবো নাকি পারভেজ ইমন 2 বছর পর জাতীয় দলে এসে তাকে খেলাবো? তা আমার পরামর্শ থাকবে, বা আমার পরামর্শ না, আমার মতামত হচ্ছে যে পারভেজ ইমনকে ট্রাই করানো উচিত। তানজিদ হাসান তামিম যেহেতু পারফর্ম করছে না, তাহলে গেল লিটনের সাথে ইমন ওপেন করবে। 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকবে, যদিও শান্তর পারফরমেন্সও বিশ্বকাপে ভালো না। 7 ম্যাচ 112 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ 16-র আশেপাশে হবে। স্ট্রাইক রেটটাও খুব বাজে, 95 স্ট্রাইক রেট, কোনো 50 দেখা সে পায়নি। তারপর ক্যাপ্টেন যেহেতু শান্ত, আমরা তো মানে বিপদে পড়ে গেছি। 3 নম্বরে শান্ত খেলবে। 4 নম্বরে তাহিদ হৃদয় খেলবে। তাহিদ হৃদয় বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। 7 ম্যাচ 153 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ 21 এবং স্ট্রাইক রেট হচ্ছে 128-এর কাছাকাছি, এবং 2টি 40 ঊর্ধ্ব ইনিংস রয়েছে তার, যদি কোনো 50 দেখা পায়নি। সে 4 নম্বর পজিশনটা হোল্ড করে রাখবে। 5 নম্বর পজিশনে আমরা যদি এরকম দেখি যে আমরা যে 5 জন জেনুইন ব্যাটসম্যানে খেলবো, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত জেনুইন ব্যাটসম্যান, 6 আমরা মিরাজকে খেলাবো, 7 থেকে 11 আমরা 5 জন জেনুইন বোলার খেলাবো। সেক্ষেত্রে 5 নম্বর পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ নাকি জাকের আলী, এটা হলো দেখার বিষয়। যদিও জাকের আলী বিশ্বকাপে 4 ম্যাচে মাত্র 35 রান করেছে, ভালো করেনি, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ টিকে যাবে সিনিয়র অবস্থানে। কারণ তারপর মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স বিশ্বকাপে ভালো না। 7 ম্যাচে মাত্র 93 রান করেছে, 15 অ্যাভারেজ এবং 92 স্ট্রাইক রেট, খুবই বাজে অবস্থা। একটি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। সেই হিসাবে জাকির আলীকে খেলানো যায়, কিন্তু জাকির আলীও 4 ম্যাচে 35 রান বাজে করেছে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ জাকিরের মধ্যে যদি একজনকে পিক করা হয়, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ টিকে যাবে 5 নম্বর পজিশনে। এখন 6 নম্বর পজিশনে আমরা কাকে খেলাবো? এখন আমরা যদি চিন্তা করি যে 5 জন জেনুইন ব্যাটসম্যান আমরা খেলাবো, মাহমুদুল্লাহ রিয়াদ 6 এবং 6 নম্বরে আমরা মিরাজকে খেলাবো, এবং 7 থেকে 11 5 জন জেনুইন বোলার খেলাবো। সেক্ষেত্রে আমাদের ওই 7 নম্বর এবং 8 নম্বর 2 জন স্পিনার, এবং 9 থেকে 11 3 জন পেসার খেলবে, এবং মিরাজ একজন 6 নম্বর বোলিং অপশন এবং 6 নম্বর ব্যাটিং অপশন হিসেবে খেলবে 6 নম্বর পজিশনে। আর যদি আমরা চিন্তা করি যে না, আমরা মিরাজকে জেনুইন অলরাউন্ডার হিসাবে খেলাবো, 4 ওভার বল করাবো, সেক্ষেত্রে 6 নম্বর পজিশনে জাকির আলীকে রেখে যেরকম পারফরমেন্স করুক বিশ্বকাপে, 7 নম্বর মিরাজ খেলবে, 8 নম্বর একজন স্পিনার, এবং 9 10 11-তে 3 জন পেসার খেলবে। এখন কথা হচ্ছে, যদি আমরা দুটি হিসাব করে দেখি যে আমরা 6 জন জেনুইন ব্যাটসম্যান, 7 নম্বর মিরাজ সহ, সেক্ষেত্রে 6 জাকির আলী খেলবে, 7 মিরাজ খেলবে, এবং 8 নম্বরে রিশাদ বা মাহিদি, দুজন স্পিনার যে কোনো একজন খেলবে। সেক্ষেত্রে রিশাদ থাকতে পারে একাদশে, কারণ রিশাদ বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট শিকার করেছে, খুব ভালো করেছে, বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকার করেছে। সেক্ষেত্রে 8 নম্বরে রিশাদ থাকবে, ব্যাটিংও করতে পারে। 9 10 11-তে 3 জন পেসার থাকবে। সেক্ষেত্রে তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব বিশ্বকাপে ভালো করেছে, তাদের থাকার কথা। আর যদি আমরা এভাবে চিন্তা করি যে না, আমরা 5 জন জেনুইন বোলার খেলাবো মিরাজকে ছাড়াই, তাহলে 6 নম্বর পজিশনে মিরাজ নামবে, 7 নম্বর পজিশনে আমরা রিশাদকে নামাবো হয়তো বা, 8 নম্বরে মাহিদি হাসান খেলবে, 9 10 11-তে 3 জন পেসার খেলবে। এখন কথা হচ্ছে, আমাদের দুটির জন্য রেডি থাকতে হবে। এখন 3 জন পেসার তো ফিক্সড। এখন কোন 3 জন পেসার হতে যাচ্ছে, সেটা হচ্ছে তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব। তাসকিন আহমেদ বিশ্বকাপে 6টি ম্যাচ খেলেছে, যেখানে সে 6.5-এর কম ইকোনমিতে উইকেট শিকার করেছে 8টি, ভালো বোলিং করেছে, তাকে তো একাদশে রাখতেই হবে। মুস্তাফিজুর রহমান 7টি ম্যাচই খেলেছে, 7 ম্যাচে 6-এর কম ইকোনমি রেটে সে 8 উইকেট শিকার করেছে, ভালো বোলিং করেছে, সেও থাকবে একাদশে। তানজিম হাসান সাকিব তো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছে এবার বিশ্বকাপে রিশাদের পরে। সে 7 ম্যাচে 6.5-এর কম ইকোনমিতে 11 উইকেট শিকার করেছে। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব থেকে যাবে। তাহলে 3 জন পেসার তানজিম, সাকিব, তাসকিন এবং মুস্তাফিজ একাদশে থাকবে। তো এরকমই হতে যাচ্ছে একাদশটি, যেটা বললাম যে যদি মিরাজকে একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে এখানে খেলানো হয়, সেক্ষেত্রে আমাদের একাদশটা হতে যাচ্ছে এরকম: ওপেনিংয়ে লিটন, ইমন, 3-এ শান্ত, 4-এ হৃদয়, 5-এ মাহমুদুল্লাহ, 6-এ জাকির আলী, 7-এ মিরাজ, 8-এ রিশাদ, 9 10 11-তে তাসকিন, মুস্তাফিজ এবং সাকিব, জুনিয়র সাকিব। আর যদি মিরাজকে শুধুমাত্র ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখা হয় 6 নম্বর বোলিং অপশন হিসেবে, সেক্ষেত্রে একাদশটা হবে এরকম: ওপেনিংয়ে লিটন, ইমন, 3-এ শান্ত, 4-এ হৃদয়, 5-এ মাহমুদুল্লাহ, 6-এ মিরাজ, 7-এ রিশাদ, 8-এ মাহিদি, 9 10 11-তে তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিব। আপনাদের কাছে কি মনে হয় যে একাদশটা কীরকম হওয়া উচিত, সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আজ সন্ধ্যা 7:30টায় গোয়ালিয়রে ভারতের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মুখোমুখি হয় কিন্তু 60 রানে ম্যাচটি হেরেছিল সুপার 8 রাউন্ডে, এবং প্রস্তুতি ম্যাচও তাদের কাছে হেরেছিল বাংলাদেশ 50 রানে। তাছাড়া বাংলাদেশের রেকর্ড তো তেমন একটা ভালো না, 14 ম্যাচে 13টিতে হেরেছে, একটিতে জয়লাভ করেছে, মানে টি20 পুরো ইতিহাসে 2009 থেকে 2024 ভারতের বিপক্ষে। তো আশা করি গোয়ালিয়রে বাংলাদেশ একটি ভালো একটা স্টার্ট পাবে, টস জেতাটা খুব ইম্পর্টেন্ট। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।